টেন্স নিয়ে আর কোনো টেনশন নয়। আমি আশা করি অন্তত পক্ষে আজকের এই ক্লাসটির মাধ্যমে আপনাদের টেন্সের সকল সমস্যা সমাধান করতে পারবো। তাহলে চলুন আমরা ক্লাসটি শুরু করি। শুরুতে আমরা জেনে নিই টেন্স শব্দের অর্থ কি। টেন্স শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। এখন আমরা অনেকে কাল শব্দের অর্থ কি বুঝি না। কাল মানে হচ্ছে সময়। তাহলে ক্রিয়ার কাল অথবা সময়কে আমরা কি বলি? টেন্স বলে থাকি। আমি আবারও বলছি, টেন্স তাহলে কাকে বলে? ক্রিয়ার কাল অথবা সময়কে টেন্স বলে থাকে। এখন আমরা জেনে নিই ক্রিয়া মানে কি। ক্রিয়া হচ্ছে কাজ করা। যে সকল ওয়ার্ড দ্বারা আমরা কাজ করা বুঝে থাকি তাকে বলা হয় ক্রিয়া। তার মানে কাজ করার সময়কে আমরা টেন্স বলি। আমি কাজটা কখন করছি? আমি কাজটাকে এখন করেছি, নাকি গতকালকে করেছি, নাকি আগামী কালকে আমি করব? এই যে সময়টা জানা, এটাই হচ্ছে আমাদের টেন্স। একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করে দিই। দেখো এক্সাম্পলটা একটু লক্ষ্য করি। টুডে আই গো টু স্কুল। আজকে আমি স্কুলে যাই। এখন আমরা জেনে নিব টেন্স কত প্রকার। টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট বলতে বর্তমান, পাস্ট হচ্ছে অতীত, আর ফিউচার হচ্ছে তোমরাই তো ভবিষ্যৎ। তাহলে আমরা জেনে নিই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এরা আবার কত প্রকার। এরা প্রত্যেকেই 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকের চেহারা কিন্তু এক। আর টেন্সের কিন্তু একটা পারিবারিক ব্যাপার রয়েছে। দেখেন টেন্স হচ্ছে একটি পিতা এবং তার ছেলে মেয়ে হচ্ছে টোটাল 3 জন। বড় ছেলের নাম হচ্ছে প্রেজেন্ট, মেজো ছেলের নাম হচ্ছে পাস্ট এবং ছোট ছেলের নাম হচ্ছে ফিউচার। এবং প্রত্যেকের ছেলে মেয়ে আবার কয়জন? 4 জন। এখন আমরা ইন্ডিভিজুয়ালি ভাবে টেন্সগুলোর স্ট্রাকচার সম্পর্কে জেনে নিব। আমি আবারও বলছি টেন্স কত প্রকার? 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবং তাদের কিন্তু আবার প্রকারভেদ রয়েছে। প্রত্যেকে আবার কত প্রকার? 4 প্রকার: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সকল প্রকার ইনডিফিনিট গুলো আমরা এখন আলোচনা করব। দেখেন আলোচনার পূর্বেই আমাদের আরেকটি ব্যাপার জেনে নিতে হবে, কারণ টেন্স কিন্তু ভার্বের উপর অনেকাংশেই নির্ভরশীল। তাহলে টেন্সের ক্ষেত্রে ভার্বের ফর্ম কয়টি? টেন্সের ক্ষেত্রে ভার্বের ফর্ম হচ্ছে 3টি: প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্টকে অনেকে আমরা এখন বেস ফর্মও বলতে পারি। তাহলে দেখেন প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল যদি হয় তাহলে একটা রূপান্তর একটু দেখি আমরা। গো যদি হয় আমাদের ভার্ব, এটার পাস্ট ফর্ম হবে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে গন। এবং ডিড, ডু যদি আমাদের ভার্ব হয় এটার পাস্ট ফর্ম হবে ডিড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কি? ডান। এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারছো, দেখো টেন্সের বড় ছেলে প্রেজেন্ট, মেজো ছেলে পাস্ট, কিন্তু ফিউচারে কিন্তু কোনো জায়গা নাই। এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল কিন্তু সরকারি পক্ষ, এটা অন্য একটি দল, কিন্তু এখানে ফিউচারে কিন্তু কোনো জায়গা নেই। তো এটার নিয়ে একটা ঘটনা আছে। দেখেন ইনডিফিনিট, ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে? ইনডিফিনিট মানে হচ্ছে সাধারণ, বর্তমানকালে সাধারণভাবে যে সকল ঘটনা হয়ে থাকে তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে এটার স্ট্রাকচার গঠন করতে হলে আমাদের 3টা জিনিস লাগবে। দেখেন একটা সেন্টেন্স তৈরি হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দ্বারা। আমরা কিন্তু ভার্ব লিখিনি। দেখেন তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কেমন হবে? ইনডিফিনিটটা আমাদের ভার্বের উপর নির্ভরশীল, ভার্বের ফর্মের উপর। 3টা ফর্ম, এই 3টা ফর্ম আমাদের একটু মাথায় রাখতে হবে। দেখেন তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের কোন ফর্ম হবে? প্রেজেন্টের কিন্তু জায়গা আছে, আছে না? প্রেজেন্টের জায়গা আছে। তাহলে অবভিয়াসলি আমাদের ভার্বের কোন ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম। কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। কারণ প্রেজেন্ট ফর্ম তো আছেই, ঠিক আছে? এবং অবজেক্ট হবে। আর আমরা একটা যদি উদাহরণ দিই, দেখেন আই গো টু জ্ঞান বিকাশ কোচিং সেন্টার।
তাহলে দেখেন এখানে ভার্বের ফর্ম কি B1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আছে, তার মানে এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা ব্যাপার লক্ষ্য করেন, এর আবার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে লক্ষ্য করেন সাবজেক্ট মহাশয় যদি কোনোভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অ্যাস অথবা ইএস যুক্ত করতে হবে, আদারওয়াইজ করা লাগবে না। দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে অ্যাস অথবা ইএস যুক্ত হবে। তাহলে দেখেন গো হয়ে যাবে কি গোস, গো এর সাথে তো আমরা অলওয়েজ ইএস যুক্ত করি। তাহলে আমি আশা করি প্রেজেন্ট ইনডিফিনিটটা আপনাদের ক্লিয়ার হয়েছে, কারণ আমরা স্ট্রাকচার মনে রাখতে পারি না। তো আমার এই ক্লাসের মাধ্যমে তোমরা খুব সহজে স্ট্রাকচার মনে রাখতে পারবা। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বে কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবং এটার আলাদা একটি বৈশিষ্ট্য আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অ্যাস অথবা ইএস। এবার আমরা ঝটপট করে দেখেন আমরা পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা করে ফেলি। দেখেন পাস্ট ইনডিফিনিট, লক্ষ্য করেন পাস্ট ইনডিফিনিট, এখানে ভার্বের ফর্মটা জাস্ট চেঞ্জ হবে, আর কিছুই চেঞ্জ হবে না। তাহলে লক্ষ্য করেন ভার্বের ফর্মটা তাহলে কি হবে, এখানে দেখেন পাস্ট ইনডিফিনিট, যেহেতু পাস্ট কথা আছে তাহলে ইনডিফিনিট মানে হচ্ছে সাধারণ, আর পাস্টের একটা ভার্বের ফর্ম লাগবে, তাই না? তাহলে দেখেন পাস্টের কিন্তু ফর্ম আছে, জায়গা জমি আছে কিন্তু, তাহলে সাবজেক্ট হবে এবং ভার্বের কোন ফর্ম হবে, পাস্ট ফর্ম, কারণ ওনার তো জায়গা আছে, উনি কিন্তু আমাদের মেজো ছেলে, তাই না টেন্সের। তাহলে ভার্বের কি হবে, ভার্বের পাস্ট ফর্ম, কোন ফর্ম, পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, ওনার আর কোনো ভেজাল নেই। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, আগের এক্সাম্পলটাই দেখেন, আই এখন কি গো হবে না, গো এর পাস্ট ফর্ম কি ওয়েন্ট, এখন হবে কি আই ওয়েন্ট টু জ্ঞান বিকাশ কোচিং সেন্টার, জ্ঞান বিকাশ কোচিং সেন্টার। তাহলে এখন কিন্তু একটা করুণ ঘটনা হবে, কার সাথে, ফিউচারের সাথে। দেখেন ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, লক্ষ্য করেন ফিউচারে কিন্তু কোনো জায়গা নেই, ফিউচার কিন্তু টেন্সের ছোট ছেলে। ঘটনাটা তাহলে কি ঘটেছিল আপনাদেরকে একটু বিস্তারিত শুনাই। টেন্স কিন্তু হচ্ছে পিতা, তো টেন্স যখন মারা যায় তখন কিন্তু ফিউচার ছোট ছেলে, যে ছোট ছেলে সে কিন্তু দুবাইতে ছিল, কোথায় ছিল, দুবাইতে, যার কারণে ও কিন্তু আর আসতে পারে নাই, মারা যাওয়ার 10-12 দিন পরে ও আসছে বাড়িতে ঢাকায়। আসার পরে দেখলো যে তার জায়গা জমি দখল করে নিয়েছে, কে নিল, সরকারি ক্ষমতাসীন দল তার জমিটা নিয়ে গেছে, কিন্তু প্রেজেন্ট এবং পাস্টের কিন্তু জায়গা জমি ছিল। তো এখন ফিউচার তো টেনশনে পড়ে গেছে, ফিউচার তো ঢাকায় থাকতে হবে, ফিউচার অসহায় হয়ে গেছে। এই অসহায় হয়ে যাওয়ার পর বড় ভাইয়ের একটু দয়া হলো, বড় ভাইকে প্রেজেন্ট টেন্স, তাই না, প্রেজেন্ট টেন্স বললো যে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি জায়গা দিব, তোমাকে আমি জায়গা দিব। তাহলে দেখেন সাবজেক্ট বসবে এবং ভার্বের কোন ফর্ম বসবে, ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, কারণ বড় ভাই কিন্তু জায়গা দিছে, ঠিক আছে। আর লক্ষ্য করেন এখন সবাই তো ভাববে এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? তো ফিউচারও খুব চালাক, সে কি করছে, জায়গা তো নিছে কিন্তু জায়গার আগে তার ভার্বের আগে দুটো খুঁটি গেড়ে নিছে। খুঁটি দুটার নাম কি, একটা হচ্ছে শেল, আরেকটা হচ্ছে কি হুইল। তার মানে দেখেন ভার্বের প্রেজেন্ট ফর্ম তো হবে, কিন্তু এর আগে শেল আর হুইল যদি আমরা দেখি তাহলে বুঝবে এটা কি ফিউচার। তাহলে আমরা একটা সেন্টেন্স, একটা এক্সাম্পল দিই, দেখেন আই উইল গো, ভার্বের কোন ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম, গো টু স্কুল, তাই না? এখন এখানে শেল আর উইলের কোনো কিন্তু নিয়ম নেই, আমরা চলে যাব কন্টিনিউয়াসে।
তাহলে শুরুতেই আমরা জেনে নিই প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি বা কন্টিনিউয়াস কথাটির অর্থ কি। কন্টিনিউয়াসকে বাংলাতে বলা হয় ঘটমান। তাহলে ঘটমান যদি আমরা আরেকটু সুন্দরভাবে বলি, কন্টিনিউয়াস কথাটি দ্বারা চলছে বোঝায়। কি বোঝায়? চলছে, চলমান, চলছে অথবা চলমান। ধরো আমি খেলছি, আমি খাচ্ছি, এটাই হচ্ছে আমাদের কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন কন্টিনিউয়াসে কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য আছে এবং একটা মূল বৈশিষ্ট্য আছে, যেটা নাকি আমাদের প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তিনটার গঠনের ক্ষেত্রে, কন্টিনিউয়াসের গঠনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে মূল কন্টিনিউয়াসের ক্ষেত্রে মূল যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন ভার্বের বি1 সাথে আইএনজি হবে। কি হবে? ভার্বের বি1 সাথে আইএনজি হবে। প্রেজেন্টে বলেন, পাস্টে বলেন, ফিউচারে বলেন, সব ক্ষেত্রে কন্টিনিউয়াস কথা লেখা দেখলে ভার্বের বি1 সাথে আইএনজি যুক্ত হবে স্ট্রাকচারের ক্ষেত্রে। তাহলে লক্ষ্য করেন বি1 মানে কি? প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম, তাই না? গো এর সাথে আইএনজি, ওয়েন্টের সাথে তো আর আইএনজি হয় না, হয় না তো। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথেই কিন্তু আমাদের আইএনজি যুক্ত হয়। তাহলে আমরা স্ট্রাকচারটা একটু জেনে নিই। দেখেন সাবজেক্ট প্রথমে বসবে, প্লাস এখানে আবার কি প্রেজেন্টের কিছু অক্সিলারি ভার্ব, যেটাকে আমি বলি গুঁড়া মশলা থাকে। দেখেন গুঁড়া মশলাগুলো কি? গুঁড়া মশলাগুলো কি? এম, ইজ, আর। এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের গুঁড়া মশলা। প্লাস ভার্বের কি? বি1 এর সাথে আইএনজি যুক্ত, প্লাস অবজেক্ট। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এম কোথায় বসবে, ইজ কোথায় বসবে, আর কোথায় বসবে? এমটা অলওয়েজ আমাদের আয়ের সাথে বসবে। কার সাথে? আয়ের সাথে। একটা এক্সাম্পল দেখেন, আই অ্যাম রিডিং। এই যে ভার্বের বি1 এর সাথে কিন্তু আইএনজি হয়েছে, রিডিং এ বুক। যেহেতু এম আছে এবং ভার্বের বি1 এর সাথে আইএনজি আছে, তার মানে এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং তাহলে ইজ কোথায় বসবে? ইজ বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? হি, সি, ইট, এগুলো, তাই না? তাহলে দেখেন হির সাথে কি বসছে? ইজ, প্লাস ভার্বের বি1 প্লাস আইএনজি। এবং তাহলে আর কোথায় বসবে? আর মানে হচ্ছে সকল প্রকার প্লুরালের সাথে বসবে। সিঙ্গুলার আর প্লুরাল তো আমরা জানি, সিঙ্গুলার মানে এক, প্লুরাল মানে একের অধিক। তাহলে দেখেন প্লুরাল, উই আর, উইর সাথে কি? উই তো মানে প্লুরাল, তাই না? এই কারণে আর ব্যবহার করা হয়েছে। উই আর রিডিং এ বুক। এখন আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে চলমান এবং এর একটা বৈশিষ্ট্য আছে কি? ভার্বের বি1 এর সাথে আইএনজি। আমি বলেছিলাম এটা সব জায়গায় কিন্তু ব্যবহার হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ঠিক একই স্ট্রাকচার কি? ভার্বের বি1 এর সাথে আইএনজি হবে, কিন্তু এর যে গুঁড়া মশলা একটু চেঞ্জ হবে। সেটা হচ্ছে গুঁড়া মশলাগুলো কি? গুঁড়া মশলা মানে হচ্ছে অক্সিলারি ভার্বগুলা, ওয়াজ এবং ওয়ার, তাই না? ঠিক আছে। তাহলে প্রেজেন্টের অক্সিলারি ভার্ব ছিল কি? অ্যাম, ইজ, আর। এখন পাস্টের অক্সিলারি ভার্ব কি? ওয়াজ, ওয়ার। তাহলে প্রশ্ন থাকতে পারে যে ওয়াজ কোথায় বসবে, ওয়ার কোথায় বসবে? দেখেন ওয়াজ বসবে সিঙ্গুলারের ক্ষেত্রে আর ওয়ার বসবে আমাদের প্লুরালের ক্ষেত্রে। তাহলে লক্ষ্য করে দেখেন, আই ওয়াজ রিডিং এ বুক। আর যদি বলেছিলাম প্লুরালের ক্ষেত্রে কি হবে? প্লুরালের ক্ষেত্রে আমাদের ওয়ার হবে, উই ওয়ার রিডিং এ বুক, তাই না? তাহলে পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের বি1 এর সাথে আইএনজি। এখন আমরা চলে যাব ফিউচার কন্টিনিউয়াসে। ফিউচার কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কি? শেল বি এবং উইল বি। কি হবে? শেল বি এবং উইল বি প্লাস ভার্বের বি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে একটা উদাহরণ দিই, আই শেল বি রিডিং এ বুক, রিডিং এ বুক। এখন আমরা পারফেক্ট সম্পর্কে জানবো। পারফেক্ট কথাটির বাংলা অর্থ কি? পুরা গঠিত, তাই না? পারফেক্ট সহজভাবে যদি বলি, কোন একটি কাজ যখন শেষ হয়ে যায় তখন তাকে পারফেক্ট বলে। এখন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টের স্ট্রাকচার সম্পর্কে আমরা এখন তাহলে জেনে নিই। দেখেন একটা মজার ব্যাপার, পারফেক্টের মূল যে বিষয়টা হচ্ছে কি? ভার্বের ফর্মটি। দেখেন পারফেক্টের ফর্ম হচ্ছে কি?
পাস্ট পার্টিসিপল। আমরা বলেছিলাম না সরকারি পার্টি, তাই না? এই সরকারি পার্টি হচ্ছে পারফেক্টের মূল বিষয় বা মূল ফর্মটি। তাহলে এই ভার্বের B3 সব জায়গায় থাকবে, প্রেজেন্টেও থাকবে, পাস্ট পারফেক্টও থাকবে, ফিউচার পারফেক্টও থাকবে। তাহলে পারফেক্ট কথাটির লেখা দেখলেই শুধু পারফেক্ট, তখন আমরা ভার্বের B3 বসিয়ে দিব। তাহলে প্রেজেন্ট পারফেক্টের কিছু অক্সিলারি ভার্ব বা গুঁড়া মশলা রয়েছে, যেমন দেখেন হ্যাভ এবং হ্যাজ। তাহলে স্ট্রাকচারটা আমরা লক্ষ্য করি, প্রেজেন্ট পারফেক্টের সাবজেক্ট প্লাস হ্যাভ এবং হ্যাজ প্লাস ভার্বের কি হবে, অলওয়েজ B3 প্লাস অবজেক্ট। এখন প্রশ্ন থাকতে পারে যে হ্যাভ এবং হ্যাজ কোথায় ব্যবহার হয়? হ্যাজ হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন হি, সি, ইট, এগুলোর ক্ষেত্রে আমাদের হ্যাজ ব্যবহার হয়। বাদ বাকি যত পার্সন আছে সব ক্ষেত্রে আমাদের হ্যাভ ব্যবহার হয়। যেমন দেখেন আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ। তাহলে দেখেন একটা দুইটা এক্সাম্পল দিয়েছি। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজটি করে ফেলেছি। লক্ষ্য করেন দ্বিতীয় এক্সাম্পল দেখেন হি হ্যাজ, এখানে কিন্তু হ্যাভ হয়নি, কারণ হি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে কি হয়েছে, হ্যাজ হয়েছে। দেন হি হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক। তাহলে আশা করি প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার তোমাদের মনে থাকবে। এবার যাব পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি হবে, ভার্বের B3 কিন্তু বসবেই, শুধুমাত্র এখানে অক্সিলারি ভার্ব কি থাকবে, হ্যাড। প্রেজেন্টে ছিল আমাদের হ্যাজ এবং হ্যাভ, কিন্তু পাস্ট পারফেক্টের ক্ষেত্রে শুধু কি হবে, হ্যাড, ঝামেলা কম, তাই না? তাহলে একটা এক্সাম্পল দেখো, আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, তাই না? তাহলে আমরা পাস্ট পারফেক্টেরও স্ট্রাকচার মনে রাখতে পারবো। চলে যাব ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তাহলে লক্ষ্য করো, আমরা বলেছি পারফেক্ট মানে B3 থাকবে, অলওয়েজ B3 থাকবে, জাস্ট আমাদের কি অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হবে। তাহলে কি ফিউচার পারফেক্ট অক্সিলারি ভার্বগুলো কি, শেল হ্যাভ এবং উইল হ্যাভ। ফিউচার তো বেচারা অসহায়, সে কিন্তু সব সময় প্রেজেন্টের কাছ থেকে ধার করে। দেখো প্রেজেন্টের যেই হ্যাভ ওইটাও কিন্তু সে ধার করেছে অক্সিলারি ভার্বটা। তাহলে শেল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্বের কি হবে, B3 হবে। তাহলে একটা এক্সাম্পল দেখো, আই শেল হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। পারফেক্টও আছে, কন্টিনিউয়াসও আছে। ঝামেলা কি লাগছে কিনা? অবশ্যই লাগছে। দেখো তাহলে এই যে কন্টিনিউয়াস এবং পারফেক্টের কোন ব্যাপারগুলো বসবে, কন্টিনিউয়াসের ভার্বের B1 প্লাস আইএনজি এটা থাকবেই, ঠিক আছে? আর পারফেক্টের ক্ষেত্রে তাহলে পারফেক্ট তো টেনশনে আছে, তাহলে কি বসাতে হবে, পারফেক্টের ক্ষেত্রে আমাদের যে অক্সিলারি ভার্বগুলো ওইগুলো ব্যবহার হবে, অক্সিলারি ভার্বগুলো ব্যবহার হবে, প্লাস আমাদের কি ব্যবহার হবে, সাথে আমাদের বিন ব্যবহার হবে। কি ব্যবহার হবে, বিন। তাহলে পারফেক্ট বলছে যে আমার অক্সিলারি ভার্বগুলো এবং বিন ব্যবহার করলেই হবে, আর কন্টিনিউয়াস বলছে যে আমার অক্সিলারি ভার্ব দরকার নেই, ভার্বের B1 এর সাথে আইএনজি থাকলেই হবে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা একটু করে ফেলি খুব দ্রুত। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? পারফেক্ট কন্টিনিউয়াস। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে যে কাজটি আমার 2 ঘন্টা যাবত হচ্ছে, রানিং থাকবে, আমি কাজটি সকাল থেকে করছি, তাহলে এটাকে বলে কি, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে স্ট্রাকচার আমরা কিভাবে তৈরি করব একটু দেখেন আপনারা। সাবজেক্ট বসবে, কি বসবে, সাবজেক্ট প্লাস পারফেক্টের কি, অক্সিলারি ভার্ব প্লাস বিন। তাহলে পারফেক্টের অক্সিলারি ভার্ব কি ছিল প্রেজেন্টের ক্ষেত্রে, হ্যাভ এবং হ্যাজ, তার সাথে বিন হবে। তাহলে হ্যাভ বিন প্লাস কি, হ্যাজ বিন। আর কন্টিনিউয়াস বললো কি, আমার ভার্বের B1 এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে কি হবে, B1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্স আমরা তৈরি করে ফেলি। দেখেন আই হ্যাভ বিন
I have been working for 2 hours. I have been working for 2 hours. তাহলে কি আমি কাজটি 2 ঘন্টা যাবত করছি, তাই না? have এর সাথে কি হলো, been হলো, প্লাস ভার্বের be1 প্লাস ing হলো কি না? অবশ্যই। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কিভাবে মনে রাখবো? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের be1 এর সাথে ing প্লাস অবজেক্ট। আশা করি বুঝতে পারছো। এখন আমরা চলে যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তাহলে চলে যদি যাই, দেখেন আমাদের গঠনটা কি রকম হবে। পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব কি ছিল? হ্যাড ছিল। কি ছিল? হ্যাড। আর হ্যাডের সাথে একটা বিন হবে, প্লাস ভার্বে কি হবে? be1 প্লাস ing। খুব সহজ। তাহলে দেখেন অক্সিলারি একটা এক্সাম্পল যদি দিই, দেখেন I had been working for 2 hours. I had been working for 2 hours. এখন আমরা চলে যাব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে। ফিউচার পারফেক্টের অক্সিলারি ভার্ব কি ছিল মনে আছে? shall have, will have। তাহলে shall have, will have এর সাথে কি হবে? been হবে এবং ভার্বের be1 প্লাস ing কন্টিনিউয়াসের জন্য। তাহলে দেখেন স্ট্রাকচারটা আমরা লিখে ফেলি, সাবজেক্ট প্লাস shall have been এবং কি হবে? will have been প্লাস কি হবে? be1 প্লাস ing প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হয়ে নিই আমরা। I shall have been working for 2 hours। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারগুলো আশা করি খুব সহজে তোমরা মনে রাখতে পারবা। আর আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করতে হবে এবং কমেন্ট সেকশনে তোমাদেরকে জানিয়ে দিতে হবে কোন টপিকসটা ইংরেজি গ্রামারের খুব কঠিন মনে হয়। আশা করি কঠিন আর মনে হবে না, সব কিছুই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।